পশ্চিম সিকিমের ছোট্ট সুন্দর পাহাড়ি শহর পেলিং। আর পেলিং এ এলে তোমরা কি কি দেখবে সেটাই আজ সারাদিন তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখাবো আমি আর প্রদীপ্ত। এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনটা টিপে সাবস্ক্রাইব করে নাও রেকর্ডিং মোড ট্রাভেল। আর আমাদের ফেসবুক ইনস্টাগ্রামেও লাইক ফলো করতে ভুলো না। দুটো অসাধারণ মনাস্ট্রি, এক রাজপ্রাসাদের ধ্বংসস্তূপ, গগনচুম্বী স্কাইওয়াক, আর নিচে ছবির মতো সুন্দর উপত্যকায় এক টুকরো শহর। এ যেন ঠিক পিকচার পোস্টকার্ড। সংক্ষেপে এই হলো পেলিং। গ্যাংটককে বাদ দিলে প্রতি বছর সিকিমে সবচেয়ে বেশি পর্যটক ভিড় জমান এই পেলিংয়েই। হ্যালো বন্ধুরা, রেকর্ডিং মোড ট্রাভেলের ওয়েস্ট সিকিম সিরিজে আবার তোমাদের স্বাগত। আজ তোমাদের ঘুরিয়ে দেখাবো পেলিং এর সাইট সিইং। এই পর্বে তোমাদের জন্য থাকছে হাফ ডজনের বেশি স্পট, তাই ভিডিওটা একটু লম্বা হতে পারে। তবে তোমরা যদি পেলিংকে আমাদের ক্যামেরার চোখ দিয়ে নতুন করে চিনতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এই সিরিজের আগের পর্বগুলোতেই তোমাদের বলেছি কিভাবে পেলিং এ আসবে আর পেলিং এ আমাদের হোটেলের বিস্তারিত বিবরণ। পর্বগুলো কোনো কারণে মিস করে গিয়ে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, সময় সুযোগ করে দেখে নিও। এবার চলো আজকের গল্পে ফিরি। ফেব্রুয়ারির রোড ট্রিপে আমাদের পেলিং সাইট সিইং শুরু হলো সকাল সকাল পেমিয়াংসে মনাস্ট্রি দিয়ে। পেলিং শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে পাহাড় চূড়োয় অবস্থান এই মনাস্ট্রির। এই হচ্ছে টিকিট পেমিয়াংসের। চলো আমরা আছি গেটে, এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এইখানটা আর 4 জনের 50 টাকা করে 200 টাকার টিকিট, আর 20 টাকা গাড়ির হচ্ছে পার্কিং এর জন্য দিতে হবে আরো 20 টাকা। মোট 220 টাকা লাগলো আমাদের। তোমরা যারা গাড়িতে আসবে একটা জিনিস মাথায় রেখো, অনেক ক্ষেত্রে গুগল ম্যাপ কিন্তু কনফিউজ করে। যেখানে পেমিয়াংসে মনাস্ট্রির তোরণটা দেখতে পাবে আই লাভ পেলিং এর দিক থেকে এলে, তোরণটা পাওয়ার পরই যেখানে দেখবে রাস্তাটা দুভাগ হয়েছে তার বাদিকের প্রথম রাস্তাটা ধরে এগোতে হবে, তবে সেই রাস্তাটা পুরো একদম ডাইরেক্ট পেমিয়াংসে মনাস্ট্রি অবধি নিয়ে চলে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পেমিয়াংসে মনাস্ট্রির ঠিক সামনে, আর জিমনিকেও দেখতে পাচ্ছ, কারণ এখানে কিন্তু পাহাড়ের ঢাল বেয়ে গাড়ি করে উপর পর্যন্ত আসা যায়। এখানে গাড়ির পার্কিং এই ব্যবস্থাটা খুব ভালো লাগলো। না হলে এখানে যে পরিমাণ খাড়াই উঠে আসতে হতো হেঁটে, সেটা সত্যিই সবার পক্ষে সম্ভব হতো না। একমাত্র আমরা এতগুলো মনাস্ট্রি ঘুরে এই পেমিয়াংসেতে এই ব্যবস্থাটা পেলাম। আর এই মনাস্ট্রি কিন্তু সিকিমের সবথেকে পুরনো এবং সবচেয়ে পবিত্র মানা হয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনাস্ট্রিগুলোর একটা। গোটা জায়গাটায় দেখো সামনে একটা সুন্দর চাতাল মতো করা আছে, আর এই হচ্ছে মেন মনাস্ট্রি। এখানে কিন্তু ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কমপ্লিটলি নিষিদ্ধ। বাইরের পর্যটকদের ছাড়া খুব একটা আওয়াজ পাবে না। যখন প্রার্থনা করেন ওনারা সেই মন্ত্রগুলো শুনতে পাওয়া যায়, চমৎকার লাগে। অসম্ভব শান্তির একটা পরিবেশ। 375 বছর আগে এই মনাস্ট্রি তৈরি হয় এবং লাতসুন চেম্পো একজন ধর্মগুরু ছিলেন তিব্বতীদের, তার হাত ধরে 1647-এ এই
মনাস্ট্রি, এই গুম্ফার প্রতিষ্ঠা হয় এবং তারপর যিনি তৃতীয় চোগিয়াল ছিলেন সিকিম রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পর, তার হাত ধরে কলেবরে বেড়ে ওঠে এই মনাস্ট্রি। এর সঙ্গে কিন্তু অনেক ঐতিহাসিক এরকম অনেক অজস্র গল্প জড়িয়ে রয়েছে। পেমিয়াংসে শব্দটার বাংলা করলে দাঁড়ায় নিখুঁত এক পদ্মফুল। বৌদ্ধ ধর্মে পদ্মের বিরাট তাৎপর্য। এই মঠে এসে সেটা আরো বেশি করে বোঝা যায়। 1705 সালে এই মঠ প্রতিষ্ঠা হয়। ভেতরে পদ্মসম্ভবের মূর্তি, সঙ্গে রিনপোচে আর অন্য সন্ন্যাসীরা। অসম্ভব শান্ত পরিবেশ। 319 বছরের পুরনো এই মঠের দোতলা আর তেতলা জুড়ে সংগ্রহশালা, যেখানে হাজির স্থানীয় ইতিহাসের বহু দলিল। এখানকার মানুষের পোশাক, বাসন, জীবনযাত্রার প্রচুর চিহ্ন। আর আছে তিব্বত থেকে আসা বহু দুষ্প্রাপ্য পুঁথি। ইতিহাসে রুচি থাকলে শুধু পেমিয়াংসে ঘুরে দেখতেই আস্ত একটা বেলা লেগে যাবে। পেমিয়াংসে মনাস্ট্রির এই অংশগুলো মোস্টলি হচ্ছে যারা মঠের থাকেন, মহন্ত, সন্ন্যাসী, তাদের থাকার জন্য এইগুলো সব। এবং নিচে অনেকটা পর্যন্ত নেমে গেছে, ওখানে কিন্তু বসতি আছে। এই পেমিয়াংসে মনাস্ট্রির এখান থেকে কিন্তু রেবদানসের রুইন্স সোজা দেখা যায়, কারণ মনাস্ট্রিটা অনেকটা ওপরে আর ওই ধ্বংসস্তূপটা অনেকটা নিচে। এখন একটু রোদ্দুর হয়েছে, তো আমি চেষ্টা করছি তোমাদের যতটা সম্ভব, যেদিকে বিদিশা আঙুল দেখালো, আমরা আরো কাছে গিয়ে দেখবো। নিচে তো আমরা যাবই, কিন্তু কিন্তু এই ভিউটা আর অন্য কোথাও। আমি অনেকক্ষণ ভাবছিলাম যেটা কি জায়গাটা খুব অন্যরকম লাগছে দেখতে। তারপর এখানে স্থানীয় একজন গাইড ট্যুরিস্টদের নিয়ে এসেছেন, উনি বোঝাচ্ছিলেন। তখন আমি ব্যাপারটা ওভার ইয়ার করে বুঝলাম যে আচ্ছা এই সেই জায়গা, এই জন্য আমার তো চেনা চেনা লাগছে। রাবদেনসেতে যেতে হলে কোনো টিকিট লাগে না, শুধু গাড়ির পার্কিং 30 টাকা। আর বার্ড পার্কে যেতে হলে পার হেড 100 টাকা করে টিকিট। সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল হলে ছোটদের জন্য 25 টাকা, ফরেনার্সদের জন্য 200 টাকা। এখানে কিন্তু বোর্ড দেওয়া আছে, এখান থেকে টিকিট কালেক্ট করতে হয়। এই হচ্ছে দেখো সিডকিয়ং টুলকু বার্ড পার্ক, এই হচ্ছে তার এন্ট্রি। এখান থেকেই কিন্তু রাবডান্সেও যেতে হয়। পয়েন্টে পয়েন্টে এরকম সুন্দর এক একটা করে ভিউ পয়েন্ট করা। এটা হচ্ছে ওয়াকিং জোন। দেখো এখানে একটা ছোট্ট পুকুরের মতো আছে, জাস্ট ন্যাচারাল জলাশয়। এই গোটা অঞ্চলটায় কিন্তু প্রচুর পাখি আসে, খুব বিরল বিরল প্রজাতির পাখিও এখানে দেখতে পাওয়া যায়। বেশ অনেকটা, মানে প্রায় 100 মিটার হেঁটে আসার পর এরকম একটা পয়েন্ট আসে। উপরে দেখতে পাচ্ছ বার্ড প্যারাডাইস বলে লেখা আছে, সেটা হচ্ছে এই বাঁদিকের রাস্তাটা দিয়ে। আর এই ডান দিকের রাস্তাটা একদম দিক নির্দেশটা ফলো রেখো, এটা কিন্তু সোজা চলে যায় রাবড্যান্সের রুইন্সের দিকে। সকাল 10টায় খোলে, বিকেল 4টে অবধি সম্ভবত খোলা থাকে। যেরকম আমরা এর আগে গার্তাঙ্গালিতে হেঁটেছিলাম, এটা ঠিক সেরকম না হলেও একটু তার থেকে চওড়া বা তুলনামূলকভাবে খানিকটা সহজ হয়তো,
কিন্তু বয়স্কদের জন্য একেবারেই রেকমেন্ডেড নয়। অনেকটা হাঁটা, হ্যাঁ। মানে চড়াই উতরাই দুটোই আছে। আমাদের সঙ্গে বাবা মা ছিল, এবার আমরা কিছুটা আস্তে আস্তেই বুঝতে পারলাম যে রাস্তাটা কিছুটা খাড়াই, কিছুটা উতরাই এবং বেশ অনেকটা এলিভেশনগুলোও যথেষ্ট। দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে কথা বলছি, শ্বাসের একটা বিষয় তো থাকেই পাহাড়ে হাঁটাচলা করলে। তো যদি কারুর পায়ে কোনো প্রবলেম থাকে বা এবং বাচ্চা বা বয়স্কদের জন্য রাবড্যান্সের রুইন্স কিন্তু চেষ্টা না করাই ভালো। আর একটু সকালে মানে আলো থাকতে থাকতে করো। হ্যাঁ, কারণ জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হয়। রাস্তাটা কেমন সেটা তোমাদের দেখিয়েও দিচ্ছি। এই রকম পায়ে চলা স্ট্রেচ। যারা ফিরছিলেন তাদের জিজ্ঞেস করলাম যে এরমভাবে ঘুরে 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 পাকদণ্ডী পথের মতো, তবে অনেকটা সময় লাগছে, প্রায় 15-20 মিনিট তো বটেই। অলরেডি আমরা মিনিট 5 একটু হেঁটে নিয়েছি, বেশি হবে একটু। ফাইনালি চলতে চলতে ছোট্ট ছোট্ট পায়ে মনে হচ্ছে দেখা পেয়েছি। একটু আগে বোর্ড দেখলাম আর 100 মিটার, মানে এখন আর হয়তো ওরকম 50-60 মিটার হবে। পৌঁছে তো গেছি, আর ওপর থেকে তোমাদের এই জায়গাটা দেখিয়েছিলাম। এবার দেখো এখান থেকে ওই যে ওপরে পেমিয়াংসে মনাস্ট্রি, একদম পাহাড়ের ওপরে। আমি এখান থেকেও যতটা জুম করা যায় তাতে তোমাদের দেখানোর চেষ্টা করছি। মেঘ আছে, ওখান থেকে ভিউটা তোমাদের দেখিয়েছিলাম। ফাইনালি আমরা এখন এখানে। একবার ভাবার চেষ্টা করো, 17 শতাব্দীতে এটা ছিল সিকিমের দ্বিতীয় রাজধানী। মানে যিনি দ্বিতীয় চোগিয়াল ছিলেন, তিনি সিকিমের যে রাজধানী নতুন তৈরি হওয়া রাজ্যের, সেটাকে ইয়াকসাম থেকে এখানে নিয়ে চলে আসেন। তো তারপর এখানেই ছিল অফিসিয়াল দ্বিতীয় রাজধানী ততদিন পর্যন্ত, যতদিন না 18 শতকে এখানে গোর্খাদের আক্রমণ হয়। এবং সেই আক্রমণ যখন হয় তখন যিনি চোগিয়াল ছিলেন, তেনজিং চোগিয়াল, তিনি কিন্তু এখান থেকে তিব্বতে পালিয়ে যান। এবং তারপর ভারত স্বাধীন হওয়ার পর যখন পিস অ্যাকর্ড, শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, তারপরই রাজপরিবার আবার সেফ ফিল করে এবং ভারতবর্ষে এবং স্পেশালি সিকিমে ফিরে আসে। সুতরাং বুঝতে পারছো, এই রাবড্যান্সের রুইন্সের সঙ্গে ওই রাজপরিবারের ইতিহাসও কিন্তু ওতপ্রোতভাবে, অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। পেলিং শহর গড়ে ওঠার আগে এই রাবডেন্সেই ছিল সিকিমের দ্বিতীয় রাজধানী। এ যেন শহরের মধ্যেই এক অন্য শহর, ইতিহাস বইয়ের পাতা থেকে উঠে আসা। 1670 থেকে 1814 সাল, 144 বছর ধরে এই রাজধানী থেকেই শাসন চলতো গোটা সিকিমে। আমরা ওদিক থেকে এখন এখানে এসে পৌঁছেছি। ওদিকেও ছিল রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ। আর এই যে জায়গাটা, এটা কিন্তু বৌদ্ধ মতে খুব পবিত্র মানেন এখানে সকলে। এখানে 3টে সরতেন রয়েছে পরপর, রাজপরিবারেরই কারো মনে হচ্ছে। তবে পুরো জায়গাটাতে কিন্তু একটা প্রার্থনা করেন এরা। দেখো এখানে পুরো সুতো ধাগা যেগুলো বলে সেগুলো বাঁধা আছে। আজকে বড্ড মেঘ, না হলে
খুব সুন্দর পাহাড়ের রেঞ্জ, নিচে শহর দেখা যাচ্ছে। ওটা সম্ভবত পেলিংই মনে হচ্ছে শহরের যে সাইজ সেটা দেখে, কারণ গেজিং বাজারটা আরো অনেক বড়। আর এবার একটু এদিকটা যাই, এই রাবদেন্সের যে ধ্বংসস্তূপ, একে কিন্তু বলা হয়, এই পুরো জায়গাটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারাই পুরো জিনিসটা রিস্টোর করেছেন। পুরো জায়গাটাকে কিন্তু বলা হয় বা তুলনাও করা হয় মাচু পিচুর সঙ্গে। সেই তুলনা কতটা ঠিক সেটা জানার জন্য, দেখার জন্য তোমাদের আসতে হবে রাবদেন্সেতে। আমি এখন যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে, বুঝতেই পারছো, পেছনেই হচ্ছে পেলিংয়ের মোড়টা, যেখানে আই লাভ পেলিং মার্ক করা আছে। এটা হয়তো অনেকেই চেনো। আমি লোকেশনটা বোঝানোর জন্য তোমাদের বলে দিচ্ছি। এই যে সাইডটা, এই দিক থেকে ওদিকেই হচ্ছে আমাদের হোটেল। এই রাস্তাটাই সোজা চলে যায় ইয়াকসামের দিকে। এই দিকের যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু উঠে যাচ্ছে আপার পেলিংয়ের দিকে। আমরা এখন লাঞ্চ ব্রেকের জন্য থেমেছি। এরপর আমরা ওই দিকটাতেই যাব আরও দুটো স্পট দেখতে। এখানেও আছেন ওরা উপরে, এখানে সব স্থানীয়রা প্রচণ্ড অতিথি বৎসল এরা সবাই। এবং এখানে এই যেখানে দেখতে পাচ্ছ এই দিকের রাস্তাগুলো, এখানে কিন্তু একটা পুলিশের আউটপোস্ট রয়েছে। এখানটাই হচ্ছে মেন ট্রাফিকের অঞ্চল। এখান থেকেই সব পরপর এদিকে তোমরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি ধরতে পারবে। এদিকে ওই পাশের যে রাস্তাটা, সেই রাস্তাটাও তোমাদের দেখিয়ে দিই, দেখলে তোমরা বুঝতে পারবে। এই রাস্তাটা চলে যাচ্ছে ডেনটামের দিকে, চেনার জন্য বলে দিচ্ছি। এই পাশের যে রাস্তাটা, এই দিকেই আমরা গিয়েছিলাম একটু আগে, অর্থাৎ রাবদান্সে রুইন্স, পেমিয়াংসে মনেস্ট্রি, এগুলোর জন্য তোমরা যদি যাও, ইভেন যদি তোমরা গেজিং যাও, তাহলে গেজিং যাওয়ার জন্য রাস্তাটা কিন্তু এই দিকেই চলে গেছে। বিগ বোল, এটাতেই আমরা এখন লাঞ্চ করব। জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা যদি আসতে চাও যোগাযোগ করতে পারো। জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে, যেখানে মোড়টা আই লাভ পেলিং লেখা, সেখান থেকে এরকম একটা গেট করা আছে তোরণের মতো, পাশেই হচ্ছে বিগ বোল। এই জাস্ট ভেতরে ঢুকলেই এখানেই ওদের রিসেপশন। এখানে বোধহয় ওরা রুমও আছে, থাকাও যায় চাইলে। কয়েকটা টেবিল, খুব কোজি। এখানে দেখেই আমাদের এটা খুব পছন্দ হলো। একদম সুন্দর ছোট্ট ছিমছাম একটা পুচকে ক্যাফে। আমরা নিয়েছি অবভিয়াসলি শুরুতে পেট পুজোর জন্য মোমো, তার সঙ্গে একটা ক্লিয়ার স্যুপ, আমার তো বেশ ভালো লেগেছে। আর এই দুটো কি? এখানে একটা আছে ফ্রাইড রাইস, একটা নুডলস, আমরা যেটা খাচ্ছি সেটা চিকেন কম্বো, তার মধ্যে চাইনিজ চিকেন কম্বো, একটা হট অ্যান্ড সাওয়ার স্যুপ আছে, একটা গ্রেভি আইটেম আছে চিকেনের, পুরোটাই চাইনিজ, আর একটা ছোট ওদের লোকাল স্যালাড মতো আছে যেটার আমি নাম জানি না। এর সঙ্গে 4 পিস গ্রেভি চিকেন, আর যে স্যুপটা দেওয়া হয়েছে এটা হট অ্যান্ড সাওয়ার। অথেন্টিক এখানকার স্থানীয় টেস্ট, মানে আমরা যেরকম ফ্রাইড রাইস খেয়ে অভ্যস্ত তার থেকে একদম আলাদা স্বাদ। এটাও টেস্ট করে দেখি। ওইটা লোকাল কিছু, লোকাল স্যালাড কোনো। এখানে একটা জিনিস হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আইটেম খেলাম, আলাদা আলাদা খেতে ভালো লাগে। লাঞ্চের পর আমরা আবার রওনা দিলাম পেলিংয়ের বিখ্যাত স্কাই ওয়াক দেখতে। সমুদ্রপৃষ্ঠ থেকে 7050 ফুট উঁচুতে অবস্থিত পেলিং শহর, আর স্কাই ওয়াক সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 ফুট উঁচুতে। শহর থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরত্ব। কিছুটা যাওয়ার পরই রাস্তা বেশ খাড়াই, ছোট গাড়ি নিয়ে না আসাই ভালো। 6 বছর আগে এই স্কাই ওয়াকের উদ্বোধন হয়। পরিষ্কার দিন হলে তোমরা এখানে সকাল সকাল আসারই চেষ্টা করো। নভেম্বর থেকে জানুয়ারি দারুণ ভিউ পাবে।
সকাল 8টা থেকে 4:30 পর্যন্ত ভিজিটিং আওয়ার্স। সমস্ত নিয়মকানুন সব দেওয়া আছে। টিকিটটা দেখা একবার। 100 টাকা করে টিকিট। দুটোর কি আলাদা টিকিট? না না, একই ticket? একসঙ্গে স্কাই ওয়াকের সঙ্গে সাংঘাতচলিক মনাস্ট্রি। আচ্ছা, তবে আমাদের হাতে ওইখানে হচ্ছে আমাদের পার্কিং, দেখতেই পাচ্ছ ওপরে উঠে এসে একটা সুন্দর জায়গা করা আছে। এই হচ্ছে ভেতরে যাও। ঠিক যেখান থেকে নেমে এলাম, আমাদের পেছনে দেখতে পাচ্ছ প্রকাণ্ড যে মূর্তি, সেটা হচ্ছে চেনরেজিগের মূর্তি। আর সম্ভবত শুধু ভারতে নয়, গোটা বিশ্বে এটা চেনরেজিগের সবচেয়ে তাই তো দেখলাম উঁচু মূর্তি। হ্যাঁ, এর হাইট নাকি 42 মিটার, মানে 137 ফুট প্রায়। আর মূর্তিটা মানে ওপরে উঠে এলেই প্রথম যেটা চোখে পড়ে সেটাই মূর্তিটা। আর ওপরে উঠলে যেটা অ্যাডেড অ্যাট্রাকশন, সেটা হচ্ছে ওপর থেকে তোমরা পেলিং শহরের যে ভিউটা পাবে সেটা অকল্পনীয়। সেটা তোমাদের দেখাচ্ছি একটু পরে। সিকিমের স্থানীয় ভাষায় চেনরেজিগের অর্থ বোধিসত্ত্ব। ধ্যানমগ্ন বুদ্ধের এই মূর্তির শিলান্যাস হয়েছিল দালাই লামার হাতে। 70 কোটি টাকা খরচ হয় এটি তৈরি করতে, আর এর উদ্বোধন হয়েছিল 2018 সালে গুজরাতে স্ট্যাচু অফ ইউনিটি উদ্বোধনের ঠিক পরের দিন। এখন আমি রয়েছি পেলিং এর স্কাই ওয়াকে। আজ আমরা এক্সপ্লোর করছি পুরো পেলিং। আর এর আগেই কিন্তু আমরা গেছিলাম ইয়াকসামে, ঘুরে দেখেছিলাম ইয়াকসামের চারিদিকে কি কি আছে। তোমরা যদি সেই ব্লগটা মিস করে গিয়ে থাকো তাহলে লিংক দিয়ে দিলাম ওপরে আই বাটনে, লিংক থাকলো নিচে ডেসক্রিপশন বক্সেও। এই ব্লগটা শেষ করে দেখে নিও। পেলিং এর বিখ্যাত স্কাই ওয়াক, মানে কাঁচের ওপর দিয়ে হাঁটা। যারা তোমরা হিচককের ভার্টিগো দেখেছো, আমার মনে হয় তাদের ভুলেও এটা ট্রাই করা উচিত নয়। তো নিচে বিম দেওয়া আছে এবং সেই বিমগুলোর মাঝখানেও কাঁচ, তলার লেয়ারেও কাঁচ। কেমন বিষয়টা তোমাদের একটু ফিলটা দেওয়ার চেষ্টা করছি, দেখো। আর নিচে পুরো ট্রান্সপারেন্ট, একদম যতদূর চোখ যায় পুরো দেখা যায়। ওই দিকটায় হচ্ছে সাংঘাকচোলিং মনাস্ট্রি। আমরা এদিকে গাড়ি পার্ক করে ওপরে উঠে এসেছি। এপাশ থেকে পুরো ভ্যালিটা দেখা যায়, মেঘে ঢাকা ভ্যালি। মেঘে ঢাকা তারা তোমরা বাঙালিরা শুনেছে। আর মেঘে এই ঢাকা স্কাই ওয়াকের উপত্যকা। এখান থেকেই দেখা যাচ্ছে পেলিং রোপওয়ের কাজ চলছে। মানে আচ্ছা। মনে হচ্ছে বছরখানেক পরে এলে এইখানে পেলিং রোপওয়ে বড় করে হচ্ছে। এটা কিন্তু ভারতের প্রথম স্কাই ওয়াক, ভারতের সবচেয়ে বেশি উচ্চতায় থাকা স্কাই ওয়াক। 7200 ফিট উচ্চতায়। ওই দূরে চেনরেজিগের মূর্তি তোমাদের দেখিয়েছি, ওটাই কিন্তু এই পাহাড়টার হিল টপে একদম। আসার আগে একটা কথা অবশ্যই বলবো, যারা তোমরা গাড়িতে আসবে তাদের ক্ষেত্রে যদি স্পেশালি নিজেরা ড্রাইভ করে আসো সেলফ ড্রাইভ গাড়িতে, তাহলে কিন্তু প্রচণ্ড বেশি খাড়াই। সেটা মাথায় রেখে যদি তার সঙ্গে ইকুইপড তোমাদের কাছে কোনো এসইউভি বা ওইরকম কোনো গাড়ি থাকে, হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের বেশ কিছু পার্টে টার্নিং এর ক্ষেত্রে রাস্তা ভাঙাও রয়েছে, হ্যাঁ, তো নিজের সেটা একটু গাড়িতে ম্যানেজ এলে করে। আরেকটা হচ্ছে ম্যাপ কিন্তু খুব ভুলভাল রাস্তা হ্যাঁ, দেখায়। হ্যাঁ, হ্যাঁ। তো স্থানীয়দের উপর ভরসা রাখতে হবে। উপর ভরসা করে, বোর্ডগুলো আছে কিন্তু ঠিক জায়গায় প্লেসমেন্টটা নয়, সেই জন্য রাস্তায় গাড়ি চালাতে চালাতে মিস করে যেতে পারো বোর্ড। একদম। একটু জিজ্ঞেস করে করে এসো। দেখতে দেখতে আমরা বেরিয়ে এলাম বেরিয়ে এলাম। স্কাই ওয়াক থেকে। এবার আমরা যাব সাংঘাকচোলিং মনাস্ট্রি। মনাস্ট্রি। ফ্লাইটে চাপা ছাড়া কখনো মেঘের ওপর উঠে দেখেছো? যদি রেকর্ডিং মুড ট্রাভেলকে ফলো করো তাহলে কিন্তু সেই স্বাদও তোমাদের দিয়ে দেবো।
এই দেখো আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে পেলিংয়ের যেটা সবচেয়ে উঁচু অংশ, অর্থাৎ যে পাহাড়টার মাথায় চেনরেজিগের মূর্তি, তার একদম উপর থেকে, হিল টপ থেকে গোটা পেলিং শহরের যে ভিউটা পাওয়া যায় সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো নিচে মেঘ কিন্তু আমাদের নিচে, ওই হচ্ছে পেলিং শহর, মেঘ ভেসে ভেসে যাচ্ছে। দেখো পুরো অংশটায় পুরো মেঘের আস্তরণ ভ্যালিটাকে একদম ঢেকে দিয়েছে। সিকিমের প্রাচীনতম মঠগুলোর মধ্যে অন্যতম এই সাংগাক চোলিং মনাস্ট্রি। এখানে পরিবেশটাই আলাদা, নিরিবিলি আর শান্ত, কোনো শব্দ নেই। অনেকেই শুধু স্কাইওয়াক দেখে বেরিয়ে যান, তবে এই মনাস্ট্রি না দেখলে বিরাট মিস। একপাশে অদ্ভুত এক রহস্য নিয়ে দাঁড়িয়ে। তিব্বতীদের মধ্যে শুধু নিংমা সম্প্রদায়ের লোকজনেরই এই মঠে প্রবেশাধিকার আছে। সাংয়াক চোলিং মনাস্ট্রি, সেটাতেই এই মুহূর্তে আমরা রয়েছি। 1647-এ তৈরি হয়েছিল। আর এই মনাস্ট্রিতে এসে বৌদ্ধ ধর্মের একটা অন্য দিকের কথা কিন্তু জানতে পারলাম। বৌদ্ধ ধর্মেও যে তন্ত্র মন্ত্র গুপ্তবিদ্যা সেগুলো আছে সেটা এখানে জানলাম, কারণ এই মনাস্ট্রিতেই কিন্তু গুপ্তবিদ্যার চর্চা বছরের পর বছর বা দশকের পর দশক হয়ে এসেছে। তোমরা যারা আগে পেলিং এসছো, তোমরা নিশ্চয়ই আপার পেলিংয়ের এই জায়গাটা চেনো। এই জায়গাটাকে বলে হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড। এখানে অবশ্যই আগে হেলিপ্যাড গ্রাউন্ড তো ছিল, কিন্তু এরপর এলে তোমরা আর হেলিপ্যাড গ্রাউন্ড কিন্তু খুঁজে পাবে না। তার কারণ এখানে দেখো আমার পেছনে, যেটা দেখানোর জন্যই এখানে দাঁড়ালাম, কারণ আমরা এখানে এসেছিলাম এখান থেকে গোটা পেলিং শহরের বার্ডস আই ভিউতে, একেবারে হিল টপ থেকে অসাধারণ লাগে সেটার জন্য। কিন্তু এসে যেটা দেখলাম, এখানে এই যে স্ট্রাকচারটা দেখছো আমার পেছনে, পুরো দেখো এই যে তৈরি হচ্ছে, আমি ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি 360 ভিউতে। এই দেখো এই স্ট্রাকচার তৈরি হচ্ছে, এটা কিন্তু যেটা তৈরি হচ্ছে পেলিংয়ের রোপওয়ে। যখন এটা পুরো তৈরি হয়ে যাবে তখন এখান থেকে, অর্থাৎ আপার পেলিংয়ের হেলিপ্যাড গ্রাউন্ডে এসে এই জায়গাটাতে পার্কিং হয়ে যাবে সব। এখানে গাড়ি রেখে বা এখান থেকে টিকিট কেটে তোমরা রোপওয়ে বা গন্ডোলা চেপে একেবারে পৌঁছে যেতে পারবে চেনরেজিগের মূর্তি স্কাইওয়াক যেখানে, সেখানে। কীরকম পাথটা হবে সেটাও তোমাদের একবার ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো ওই কেবল কারের জন্য কেবল কিন্তু ইনস্টলেশন শুরু হয়ে গেছে। টাওয়ার একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের দিকে নিয়ে চলে যাবে। ওইখানটা হচ্ছে কেবল কার বা রোপওয়ের, পেলিং রোপওয়ের শেষ পয়েন্ট। আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি আগেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে অনেক ধন্যবাদ। ইনস্টাগ্রাম আর ফেসবুকেও আমাদের খুঁজে পেয়ে যাবে রেকর্ডিং মোড নামে সার্চ করলে, তাই ওখানেও লাইক ফলো করতে ভুলো না। এই পর্ব বা পেলিং নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে। আমাদের বড় জার্নির ছোট গল্পগুলো এখন পাওয়া যায় ইউটিউবে আমাদের নতুন চ্যানেল রেকর্ডিং মোড শর্টসে, তাই ওটাও দেখতে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। দেখা হচ্ছে পরের পর্বে সিকিমেরই আরো একটা দারুণ জায়গা থেকে।